জানো প্রহরী, রামু রাজি হয়েছে, সে রাক্ষসীর মুখোমুখি হবে। শোনো, তোমরা কি জেলে রামুর পরিবার কোথায় থাকে তা জানো? রামু, সময় হয়ে গেছে, তুমি এখনই রওনা দাও। মহারাজ, আমি প্রস্তুত, শুধু পরিবারের মুখটাই মনে পড়ছে। তোমার সাহস আছে, কিন্তু একা লড়তে পারবে না। তবে কি করব বলুন? এই নাও লাঠি, এতে আশীর্বাদ আছে। যে এই রাক্ষসীকে পরাস্ত করে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। তোর বড্ড সাহস রে তুচ্ছ মানুষ। এই কাজটা করা তো আমার কাছে একদম সহজ। সর্বনাশ! তার মানে ওরা আমাকে রাক্ষসের রূপ দিয়ে তারপর তোর নাকি খুব শক্তি, বুদ্ধি আর সাহস। এ তো দেখছি তুই একটা পঙ্গু মানুষ। আমার কাজ শেষ, তোর ভিতরে আমি রাক্ষসের সত্তা ঢুকিয়ে দিয়েছি। যাই, তাড়াতাড়ি খবরটা মহারাজকে দিয়ে আসি। মা, দুপুরবেলা তো সব গল্প শোনা হলো না। হ্যাঁ রে বাবা, গল্পের এখনো অনেক বাকি আছে, এত তাড়াতাড়ি বলে শেষ করতে পারবো না। তাহলে আমাদেরকে এখন গল্প শোনাও না মা, আমরা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। হ্যাঁ মা, তুমি গল্প বলতে শুরু করো, আমার যে তর সইছে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি বলতে শুরু করছি। আমার মন বলছে নিশ্চয়ই রাক্ষসীটাই গুহার ভিতর লুকিয়ে আছে। আমাকে সাবধানে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এই বলে রামু তার হাতের লাঠিটাকে শক্ত করে ধরে গুহার ভিতরে ঢুকে পড়ে। আর ভিতরে যেতেই দেখতে পায় সেখানে একটা ছোট্ট সরোবর। ভিতরে তো কোথাও রানী বা রাজকুমারী কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু এই ছোট্ট সরোবরের জল টলমল করছে। আরে ওখানে ওটা কি? দেখে তো মনে হচ্ছে এরাই রানী ও রাজকুমারী। তার মানে ওই দুষ্টু রাক্ষসীটা এখানে ওদেরকে বেঁধে বন্দি করে রেখেছে। সর্বনাশ! গোটা গুহা তো কাঁপছে। তার মানে নিশ্চয়ই রাক্ষসীটা টের পেয়ে গেছে যে আমি গুহায় ঢুকে পড়েছি। আমাকে এক্ষুনি একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়তে হবে। এই বলে রামু তাড়াতাড়ি একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই সে দেখতে পায় সরোবরের জলে ঢেউ তুলে একটা মস্ত বড় রাক্ষসী উঠে আসে। তার মানে এই সরোবরের জলেই ওই রাক্ষসীর বসবাস। আমাকে দেখতে হবে ও এখন কি করে। আজ 100 দিন হয়ে গেল তোদেরকে আমি বন্দি করে রেখেছি। আমার কার্যসিদ্ধি হওয়ার জন্য তোদেরকে আরো 100 দিন বন্দি করে রাখতে হবে। দুষ্ট রাক্ষসী, তুই আমাদেরকে বন্দি করে রাখতে পারবি না। দেখিস, ঠিক একদিন আমাদেরকে বাঁচাতে কেউ না কেউ আসবেই। ভুল বললি রে রানী, ভুল বললি। আমি জাদু মায়া দিয়ে এই গুহাটাকে পাল্টে দিয়েছি। আমি না থাকলেও এই গুহা থেকে আমার কণ্ঠ বের হবে, আর আমার ভয়ঙ্কর কণ্ঠ শুনে কেউ এই গুহায় ঢোকার সাহস করবে না। তার মানে গুহায় ঢোকার আগে আমি যে কণ্ঠটা শুনতে পেয়েছিলাম সেটা আসল রাক্ষসী না, বরং ওর মায়াবিদ্যা। আমার বাবার শক্তি সামর্থ্যের কাছে তুই তুচ্ছ হে দুষ্ট রাক্ষসী। হ্যাঁ, ওই রাজার কতটা শক্তি তা তো আমি এই 100 দিনেই টের পেয়েছি। রাজা যে লোককেই আমার কাছে পাঠাক না কেন, তাকেই প্রাণ দিতে হয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের উপর দয়া করো। আমাদের কাছে এমন একজনকে পাঠাও যে এই রাক্ষসীকে পরাস্ত করে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। মা, সত্যি সত্যি কি এরপর সৃষ্টিকর্তা রাক্ষসীকে মারার জন্য কাউকে পাঠাবেন? না রে রাতুল, ওদের যে এখনো অনেক কষ্ট পাওয়া বাকি। এখান থেকে মুক্তি পেতে ওদের আরো অনেক দিন ভুগতে হবে। মা, তাহলে ওই রামু গিয়ে কি করলো? ও কি রাক্ষসীর হাত থেকে রাজকন্যার রানীকে উদ্ধার করতে পারলো না? আহা, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? আমি এখন এই কথাই বলতে যাচ্ছি, শোনো তোমরা। হঠাৎ এই সময় পাথরের আড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে
রাক্ষসীর প্রতি রামুর ভীষণ রাগ হয়। সে আর নিজেকে সামলাতে পারল না। হাতের লাঠিটাকে শক্ত করে ধরে রাক্ষসীর দিকে তেড়ে গেল। তবে রে দুষ্টু রাক্ষসী, তোকে এবার আমি মারবো। এই মর। এই বলে রামু তার হাতে থাকা লাঠি দিয়ে রাক্ষসীর গায়ে আঘাত করে, কিন্তু সেই আঘাত রাক্ষসীর গায়ে স্পর্শ অবধি করে না। তোর বড্ড সাহস রে তুচ্ছ মানুষ! তুই আমার মায়াবিদ্যাকে ভয় না পেয়ে এই গুহায় ঢুকে পড়েছিস? কি ভেবেছিস এই সামান্য একটা লাঠির আঘাতে তুই আমাকে মারতে পারবি? আমার প্রাণ নেওয়া এত সহজ না। হে সৃষ্টিকর্তা, এ তোমার কেমন লীলা! একটা মানুষকে তুমি কৃপা করে গুহার ভিতরে পাঠালে, কিন্তু তাকেও এই রাক্ষসীর হাতে পরাস্ত হতে হলো। শুধু পরাস্ত নয় রে, ওকে নিয়ে আমি রাক্ষস নগরীতে যাব। এমন সাহসী আর বুদ্ধিমান মানুষের আমার খুব দরকার। হে আগন্তুক, আপনি যেখান থেকে এসেছেন এক্ষুনি পালিয়ে যান, তা না হলে এই রাক্ষসী আপনাকেও আমাদের মতো বন্দি করে ফেলবে। রানী আর রাজকুমারীকে বাঁচানোর জন্য আমাকে বন্দী হলে চলবে না। যে করেই হোক আমাকে রাক্ষসীর হাত থেকে বাঁচতে হবে। এই বলে রামু দ্রুত ওখান থেকে ছুটে গুহা থেকে বের হতে যায়। ঠিক তখনই রাক্ষসী তার লম্বা হাত বাড়িয়ে রামুকে ধরে তুলে আনে। এটা হলো আমার মায়াবিদ্যার গুহা। এখানে আমার অনুমতি ছাড়া যে কেউ ঢুকতে পারে, কিন্তু কেউ বের হতে পারে না। চল, এবার তোকে নিয়ে আমি রাক্ষস নগরীতে যাব। এই বলে ওই রাক্ষসী রামুকে তুলে নিয়ে ওই ছোট্ট সরোবরে ডুব দেয়। একবার ঝুপ করে জলে শব্দ হয়, তারপর আবার সব শান্ত হয়ে যায়। মা, এবার কি হবে? আমরা তো ওই লোকটার সাথে কোনো কথা অবধি বলতে পারলাম না। ওকে কিছু কিছু কথা বলা খুবই জরুরি ছিল, কিন্তু এখন আর সেই উপায় নেই। কিছুক্ষণের ভিতরেই আমরা ওই রাক্ষসীর মায়া শক্তিতে আবার ঘুমিয়ে যাব। বলতে না বলতেই রানী ও রাজকুমারীর দেহে আবার সেই লতার বাঁধন চলে আসে। আস্তে আস্তে রানী ও রাজকুমারী দুজনকেই ওই লতা পেঁচিয়ে ফেলে, আর এক সময় তারা চির ঘুমের দেশে হারিয়ে যায়। মা, এবার কি ওই রামু চিরতরে রাক্ষস নগরীতে বন্দী হয়ে যাবে? না না রাতুল, তা কি করে হয়? ওই জেলে তো রাজকুমারী আর রানীকে উদ্ধার করতে গিয়েছে। হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস মা। রামু হয়তো ওই রাজকুমারী আর রানীকে উদ্ধার করবে, তবে তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিপদ তাকে মোকাবিলা করতে হবে। মা, তাড়াতাড়ি বলো এরপর কি হলো? আহা, এক রাতে যদি এতটা গল্প শুনে ফেলিস, তাহলে কালকে কি শুনবি? সে না হয় কালকে নতুন গল্প শুনবো, কিন্তু আজ এই গল্পের পরের অংশ না শুনলে আমার ঘুম হবে না। এই গল্প এত ছোট নয় রে রাতুল, যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অনেক বড় গল্প। আচ্ছা, এরপর কি হলো আমি বলতে শুরু করছি। ওই রাক্ষসী রামুকে ধরে রাক্ষস নগরীতে এসে পৌঁছায়। সেখানে একটা গাছের নিচে এক খাঁচায় তাকে বন্দি করে রাখা হয়। তোকে দিয়ে কি কি কাজ করানো হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। ততক্ষণ পর্যন্ত তুই এই খাঁচার ভিতরই বন্দি হয়ে থাক। আর হ্যাঁ, ভুলেও যদি বের হওয়ার চেষ্টা করিস, তবে এই খাঁচা ক্রমাগত ছোট হতে থাকবে। মহারাজের আদেশে রাজকুমারী আর রানীমেকে বাঁচাতে এসে আমি এক মস্ত বড় বিপদে পড়ে গেলাম। ওনাদেরকে বাঁচানো তো দূরের কথা, এখন আমি নিজেকেই বাঁচাতে পারবো না বলে মনে হচ্ছে। রামু হঠাৎ করে রাগ হয়ে খাঁচাটাকে ধরে ঝাঁকাতে থাকে, আর ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর এক কাণ্ড। হঠাৎ করে খাঁচাটা ছোট হয়ে যায়। সর্বনাশ! এই খাঁচাটা ধরে ঝাঁকি দিতেই এটা বেশ খানিকটা ছোট হয়ে গেল। আগে আমি খাঁচার ভিতরে নড়তে পারতাম, এখন তো দেখছি নড়তেও পারছি না। না, আমাকে একদম স্থির হয়ে থাকতে হবে।
ছটফট করে আমি এই মায়া খাঁচা থেকে বের হতে পারবো না। আমাকে বুদ্ধি করে প্রতিটা পা ফেলতে হবে। এদিকে রাক্ষসী রাক্ষসনগরের রাজার কাছে এসে রামুর বিষয়ে সব কথা খুলে বলে। এটা ঠিক যে ওই লোকটা যখন গুহার ভেতরে সাহস করে ঢুকতে পেরেছে, তার মানে ও অন্যরকম মানুষ। হ্যাঁ মহারাজ, আর এই কারণেই আমি ওকে নিয়ে রাক্ষস নগরীতে এসেছি। এবার তুমি কি করতে চাও? ওই লোকটাকে নিয়ে আসার কারণ কি? মহারাজ, আমার মনে হচ্ছে ও খুবই বুদ্ধিমান আর সাহসী, তাই ওকে আমাদের রাক্ষস নগরীর কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে দেওয়া হোক। সেটা আমরা দিতেই পারি, তবে বুঝতেই তো পারছো বাইরের একটা মানুষকে এমন কোনো গুরুত্বপূর্ণ পদে বসানোটা কতটা ঝুঁকিপূর্ণ। ও যদি কোনো মতে বাইরে বের হয়ে যেতে পারে, তাহলে আমাদের এই রাক্ষস নগরীর কথা ফাঁস করে দেবে। মহারাজ, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আপনি তো জানেন আমাদের গুহার মতো এই রাক্ষস নগরীটাও মায়া জালে আচ্ছন্ন। তুচ্ছ মানুষের সাধ্য নেই যে এই মায়াজাল ছিন্ন করে বের হয়ে যাবে। তবু আমাদেরকে সাবধান হয়ে নিয়ে থাকতে হবে। সবার আগে ওই মানুষটার ওপর মায়াবিদ্যা প্রয়োগ করে ওকে রাক্ষস সত্তা তৈরি করো। ওর চিন্তা ভাবনা, মন মর্জি সবকিছু যেন এই রাক্ষস নগরীর জন্য হয়। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। যদি সবকিছু ঠিকভাবে হয়, তবে রাক্ষস নগরীর রাজপ্রাসাদের সবার খাবারও রান্না করবে। ওকে আমরা এই গুরু দায়িত্বটা দেব। হ্যাঁ মহারাজ, এটাই ভালো হবে। আমি তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। এই বলে রাক্ষসী তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। রাজপ্রাসাদ থেকে বাইরে বের হতেই মায়ারাজ নামে এক রাক্ষসের সাথে দেখা হয়। শোনো মায়ারাজ, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন রাক্ষসী, আমাকে কি করতে হবে? আমি একটা সাহসী আর বুদ্ধিমান মানুষকে ধরে এনে খাঁচায় বন্দি করে রেখেছি। যে করেই হোক তোমাকে ওর ভিতর রাক্ষসের সত্তা আনতে হবে। ও যেন চিন্তা ভাবনা, কাজকর্ম সবকিছুই রাক্ষস নগরীর জন্য করে। এর বাইরে ওর মাথায় যেন কোনো চিন্তা না আসে। আমি হলাম রাক্ষস নগরীর রাক্ষস মায়ারাজ। এই কাজটা করা তো আমার কাছে একদম সহজ। সাবধান, এই কাজে একটু ভুল হয়ে গেলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যেতে পারে। তাই খুব সতর্কভাবে কাজটা করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি কাজটা শেষ করে আসছি। আমাকে শুধু বলুন ওকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। আমাদের মায়া বনের ভিতরে একটা গাছের নিচে মায়া খাঁচায় ও বন্দি হয়ে আছে। তুমি যাও আর গিয়ে দ্রুত কাজ শুরু করো। মা, আমার তো খুব ভয় হচ্ছে। ওই দুষ্টু রাক্ষস মহারাজ কি এবার সত্যি সত্যি রামুকে রাক্ষস করে দেবে? আগে থেকে যদি আমি সবকিছু বলে দিই, তাহলে তো গল্প শুনে কোনো মজাই থাকবে না। হ্যাঁ মা, তোমাকে আগে থেকে কিছু বলতে হবে না। এরপর কি হলো তুমি আস্তে আস্তে বলতে থাকো। আচ্ছা শোন তাহলে কি হলো। রাক্ষসের কথা মতো মায়াবনে ওই মায়ারাজ রাক্ষস এসে পৌঁছায়, আর এসে দেখতে পায় রামুকে যে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, খাঁচাটা একেবারে ছোট হয়ে গেছে। কি ভেবেছিলি এই খাঁচার ভিতরে বসে ছটফট করলেই খাঁচা খুলে যাবে আর তুই বের হয়ে যাবি? এই মায়াবন থেকে এত সহজে কেউ বের হতে পারে না। হ্যাঁ, আমাকে দয়া করো। আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কি বলছিস? তোকে তো আমি মায়াবিদ্যা দিয়ে রাক্ষসে পরিণত করতে এসেছি। সর্বনাশ! তার মানে ওরা আমাকে রাক্ষসের রূপ দিয়ে তারপর ওই নগরীতে কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে দেবে। রামু তখনও তার হাতে সাধু বাবার দেওয়া সেই লাঠিটা শক্ত করে ধরেছিল। হঠাৎ তার কেন যেন মনে হলো তার একমাত্র অবলম্বন এই লাঠিটা। যে করেই হোক লাঠিটা হাতছাড়া করা যাবে না। নে, এবার তাড়াতাড়ি তোর হাতে লাঠিটা ফেলে দে। মায়াবিদ্যা প্রয়োগ করার সময় তোর কাছে কোনো কিছু রাখা ঠিক না।
আমার কোমরও যে বড় ব্যথা, লাঠিটা ফেলে দিলে তো আমি পড়ে যাব, একদমই হাঁটতে পারবো না। হঠাৎ এই সময়ে রামু কুঁজো হয়ে বসে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। এমন একটা ভাব করে যেন তার কোমরে সত্যিই ব্যথা। তোর নাকি খুব শক্তি, বুদ্ধি আর সাহস। এ তো দেখছি তুই একটা পঙ্গু মানুষ। জানি না তোকে দিয়ে মহারাজ কি এমন কাজ করাবেন। যখন হাঁটতে পারবি না তখন লাঠিটা সাথে করেই রেখে দে, অত ভাগা কোথাকার। রামু আর তার হাতের লাঠিটা ছাড়ল না। এদিকে মায়ারাজ তার মুখ থেকে এক জাদুকরি আলো বের করতে শুরু করে। সেই আলো গিয়ে পড়ে খাঁচার ভিতর রামুর গায়ে। সাথে সাথে রামুর মুখ থেকে রাক্ষসের মতো দুটো দাঁত বের হয়ে আসে। আমার কাজ শেষ। তোর ভিতরে আমি রাক্ষসের সত্তা ঢুকিয়ে দিয়েছি। তুই এখন রাক্ষস নগরী বাদে অন্য কোনো কিছু চিন্তা করতেও পারবি না। যাই, তাড়াতাড়ি খবরটা মহারাজকে দিয়ে আসি। ধন্যবাদ হে সাধু বাবা, সত্যি আপনার লাঠিটা আজকে আমাকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচালো। কি হলো মা, তুমি হঠাৎ থেমে গেলে কেন? এরপর কি হলো? না রাতুল, অনেক রাত হয়ে গেছে, আজকে আর না, কালকে আবার গল্প শোনাবো। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে মা, কালকে দুপুরবেলা আমরা যখন ঘুমাবো তখন কিন্তু আবার গল্প শোনাতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোদেরকে গল্প শোনাবো। এখন তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্ব? পরবর্তী পর্ব সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গল্পটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করুন। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।